আসসালামু আলাইকুম। এইটের ছাত্র, দেখো তোমাদের ঈদের ছুটির পর আবার তোমাদের ভৌতবিজ্ঞানের ক্লাস শুরু করছি। আশা করি তোমাদের সকলের ঈদ ভালোই কেটেছে। আর ঈদের শুভেচ্ছা আর ঈদ মোবারক জানিয়ে আমি আমার ভৌতবিজ্ঞানের ক্লাস আজকে শুরু করছি। আমাদের ভৌতবিজ্ঞানের ক্লাসে রাসায়নিক বন্ধন পড়া হয়েছিল। এই রাসায়নিক বন্ধন আমরা দেখেছিলাম। সে রাসায়নিক বন্ধনে কী কী আমাদের পড়া হয়েছিল। 1 নম্বর হয়েছিল আয়নীয় বন্ধন। আয়নীয় বন্ধন। 2 নম্বর আমরা পড়েছিলাম সমযোজী বন্ধন। আয়নীয় বন্ধন কাকে বলে? আয়নীয় বন্ধন কাকে বলে? যখন দুই বা ততোধিক মৌল তাদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যৌগ গঠন করে, সেই বন্ধনকে বলা হয় আয়নীয় বন্ধন। যৌগটাকে বলা হবে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। আবার বলছি, আয়নীয় যৌগ বা আয়নীয় বন্ধন কাকে বলে? কোনো মৌল অন্য কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন আদান প্রদানের ফলে যে যৌগ গঠিত হয় বা মৌলিক অণু গঠিত হয়, তাদের বলা হবে মৌলিক আয়নীয় যৌগ। বা যে বন্ধন দ্বারা যৌগ বা মৌল গঠিত হয় তাদের বলা আয়নীয় বন্ধন। আর যৌগটাকে বলা আয়নীয় যৌগ। সমযোজী বন্ধন কাকে বলে? যখন একটা অণু বা দুটো ভিন্ন মৌল পরস্পর ইলেকট্রন দিয়ে বন্ড তৈরি করে, সেই বন্ডকে সমভাবে ব্যবহার করে যৌগ উৎপন্ন করে, তাতে বলা হয় সমযোজী বন্ধন। আবার বলছি, সমযোজী বন্ধন কাকে বলে? একটা অণু কিংবা দুটো ভিন্ন অণু তাদের পরস্পর ইলেকট্রন সমভাবে প্রদান করে ইলেকট্রন বন্ড তৈরি করে, সেই ইলেকট্রন বন্ডকে সমভাবে ব্যবহার করে যৌগ উৎপন্ন করে, তাদের বলা হয় সমযোজী যৌগ। আর বন্ধনটাকে বলা হয় সমযোজী বন্ধন। এগুলো আমরা পড়েছিলাম। এবার সমযোজী বন্ধন, আয়নীয় বন্ধন, আয়নীয় যৌগ, যেমন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম আমরা দেখেছিলাম, সোডিয়াম NaCl আয়নীয় যৌগ। আর H2O সমযোজী যৌগ। আয়নীয় বন্ধন আর সমযোজী যৌগ H2O, এগুলো আমরা দেখেছিলাম। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কঠিন পদার্থ জলে দ্রবীভূত হয়ে সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন উৎপন্ন করে। এই সোডিয়াম আয়ন তার সর্বস্থ কক্ষে ইলেকট্রনকে ত্যাগ করে, আর ওই বর্জিত বা ত্যাগ করা ইলেকট্রনটি ক্লোরিন নিয়ে একটা বন্ধন তৈরি করে, সেটা হলো আয়নীয় বন্ধন। আর যৌগটাকে বলে আয়নীয় যৌগ। জল হচ্ছে সমযোজী যৌগ, যেমন জল, অ্যামোনিয়া NH3, এইগুলোকে বলা হয় বন্ধন। সমযোজী যৌগ, তৈজয়ী যৌগ, এগুলোকে বলা হয় বন্ধন। তো আজকে আমরা পড়াবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আজকের পড়া হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কাকে বলবো? যখন দুই বা ততোধিক মৌল বা যৌগ পরস্পর যুক্ত হয়ে
ভিন্ন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থ উৎপন্ন করে, তখন সেই প্রক্রিয়াকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। অথবা কোনো যৌগিক পদার্থ বিয়োজিত হয়ে দুই বা ততোধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন হয়, তখন তাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে যে সমস্ত মৌল বা যৌগ, তাদের বলা হয় বিক্রিয়ক। আর রাসায়নিক বিক্রিয়ার ফলে যে নতুন ধরনের পদার্থ উৎপন্ন হয় তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থকে চিহ্ন সংকেতের সাহায্যে প্রকাশ করাকে বলা হবে রাসায়নিক সমীকরণ। তাহলে আমরা এখন যেটা পড়ব, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। 1 নম্বর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। 2 নম্বর পড়ব বিক্রিয়ক। পদার্থ কি। 3 নম্বর হচ্ছে বিক্রিয়া জাত পদার্থ কাকে বলে। রাসায়নিক সমীকরণ বলতে আমরা কি বুঝি, এই প্রশ্নগুলো এখন আমাদের সামনে আছে। রাসায়নিক বিক্রিয়া কাকে বলবো, যখন দুটো ভিন্ন ধর্মী মৌল বা কোনো যৌগিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে নতুন ধর্মিষ্ঠ পদার্থ উৎপন্ন করে, কিংবা কোনো জৈব পদার্থ বিয়োজিত হয়ে দুই বা ততোধিক ভিন্ন ধর্মী বিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে বলে রাসায়নিক বিক্রিয়া। যেমন কার্বনকে যদি আমরা অক্সিজেনে পোড়াই তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। কার্বন যদি অক্সিজেনে আমরা পোড়াই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখানে কার্বন হচ্ছে একটা ভিন্নধর্মী পদার্থ, অক্সিজেন হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। তো কার্বনকে আমরা অক্সিজেনে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখানে কার্বন অক্সিজেনের ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে ভিন্ন জাতীয় পদার্থ একটা গ্যাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। তাহলে এই যে এটাকে বলা হবে দুটো ভিন্ন মৌল পরস্পর যুক্ত হয়ে একটা নতুন ধর্মবিশিষ্ট পদার্থ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করছে, এটাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তাদের বলা হয় বিক্রিয়ক পদার্থ। আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন আর অক্সিজেন দুটো ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ অংশগ্রহণ করেছে, এই কার্বন অক্সিজেনকে বলা হবে বিক্রিয়ক পদার্থ। রাসায়নিক বিক্রিয়ায় পরস্পর যুক্ত হয়ে যে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় সেটাকে বলা হবে বিক্রিয়াজাত পদার্থ। এখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়ক হলো, বিক্রিয়াজাত পদার্থ হলো। এবার আমরা আসবো রাসায়নিক সমীকরণ বলতে কি বোঝো। চিহ্ন এবং সংকেতের সাহায্যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থকে আমরা যার সাহায্যে প্রকাশ করতে পারি তাকে বলা হবে রাসায়নিক সমীকরণ। এখানে C+O2 এটাকে বলা হবে একটা রাসায়নিক সমীকরণ। কার্বন এবং অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করছে, একটা রাসায়নিক সমীকরণ। সেরকম আমরা বলতে পারি ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaO, এতে জল যোগ করলে কলিচুর্ণ উৎপন্ন হয় CaOH2, এটা কলিচুর্ণ উৎপন্ন হয়। এখানে ক্যালসিয়াম অক্সাইড আর জল পরস্পর যুক্ত হয়ে কলিচুর্ণ উৎপন্ন করেছে। ক্যালসিয়াম অক্সাইড আর জল, ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ পাথরের চূর্ণে যদি জল যোগ করা হয় তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ কলিচুর্ণ উৎপন্ন হয়, এটাও একটা রাসায়নিক সমীকরণ। আবার বলছি রাসায়নিক বিক্রিয়া কাকে বলবো, রাসায়নিক সমীকরণ রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। রাসায়নিক বিক্রিয়া চিহ্ন ও সংকেতের সাহায্যে, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, যখন দুই বা ততোধিক মৌল পরস্পর যুক্ত হয়ে ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করে, অথবা
কোনো যৌগিক পদার্থ বিয়োজিত হয়ে দুই বা ততোধিক ভিন্ন ধরনের নতুন পদার্থ উৎপন্ন করে তাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। যেমন এখানে কলিচুন আর জল পরস্পর সংযুক্ত হয়ে পাথরচুন আর জল পরস্পর সংযুক্ত হয়ে কলিচুন উৎপন্ন করেছে, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। এবার বিক্রিয়ক পদার্থ কাকে বলে? বিক্রিয়ক পদার্থ রাসায়নিক বিক্রিয়া যে সমস্ত পদার্থ অংশগ্রহণ করে তাদের বলা হয় বিক্রিয়ক পদার্থ। এখানে কলিচুন পাথরের চুন এবং জল, এই দুটো পদার্থ হচ্ছে বিক্রিয়ক পদার্থ। রাসায়নিক বিক্রিয়ার ফলে যে নতুন ধরনের পদার্থ উৎপন্ন তাকে বলে বিক্রিয়াজাত পদার্থ। এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ। রাসায়নিক সমীকরণ বলতে কি বোঝো? কোনো রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন এবং সংকেতের সাহায্যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থকে প্রকাশ করার রীতিকে বলে রাসায়নিক সমীকরণ। যেমন CaO+H2O, CaOH2, অর্থাৎ পাথরের চুনে জল যোগ করলে কলিচুন উৎপন্ন হয়, এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এটা বলা হয় রাসায়নিক বিক্রিয়া। এবার আমরা আসবো রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য কিছু শর্তের প্রয়োজন হয়। সেই শর্তগুলো বলা হয় রাসায়নিক বিক্রিয়া। যা রাসায়নিক বিক্রিয়া প্রভাবিত করে তাদের বলা রাসায়নিক বিক্রিয়া প্রভাবক। রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করতে কিছু শর্ত প্রয়োজন হয়, সেই শর্তগুলোকে বলে প্রভাবক। রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে বা সংগঠিত করতে সাহায্য করে সেই সব শর্তকে প্রভাবক বলে। এক নম্বর হচ্ছে তাপ, 2 নম্বর হচ্ছে চাপ, 3 নম্বর হচ্ছে আলো, 4 নম্বর হচ্ছে শব্দ, 5 নম্বর হচ্ছে অনুঘটক, 6 নম্বর হচ্ছে জল। এই সমস্ত পদার্থ যা রাসায়নিক বিক্রিয়াকে তাপ, চাপ, আলো, শব্দ, অনুঘটক, জল। 6 নম্বর তড়িৎ প্রবাহ। এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে। তাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে। যেমন কার্বনকে অক্সিজেনে যদি জ্বালানো হয়, আগুন জ্বালানো হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে তাপের প্রভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে কার্বন। চাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে একটা উদাহরণ, অ্যাসিটিলিন গ্যাসে যদি শব্দের প্রভাবে অ্যাসিটিলিন গ্যাসে যদি শব্দ উৎপন্ন করা হয়, অ্যাসিটিলিন গ্যাস বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং ক্লোরিন উৎপন্ন করে, হাইড্রোজেন কার্বন উৎপন্ন করে। অনুঘটকের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে। যেমন অনুঘটকের প্রভাবে আমরা জানি পটাশিয়াম ক্লোরাইডকে শুধু উত্তপ্ত করলেই যে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে, কিন্তু তা খুবই উষ্ণতা দরকার হয় এবং বিক্রিয়াটা খুব ধীরে ধীরে ঘটে। কিন্তু আমরা যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক সাহায্যে আমরা বিক্রিয়াটা করে খুব তাড়াতাড়ি
বিক্রিয়া সংঘটিত হয় এবং খুব দ্রুত অক্সিজেন উৎপন্ন হয় এবং কম তাপমাত্রায় অনুঘটকের প্রভাবে হয়। আলোর প্রভাবে রাসায়নিক ঘটে হাইড্রোজেন আর ক্লোরিন। আলোর প্রভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড না হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াটি আলোর প্রভাবে সংঘটিত হয়, অন্ধকারে হয় না। সেরকম তড়িৎ প্রবাহের সাহায্যে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস পরস্পর গ্যাসের মিশ্রণে তড়িৎ প্রবাহ পাঠালে জল উৎপন্ন হয়। H2O বা জলের তড়িৎ বিশ্লেষণে এই তড়িৎ প্রবাহ পাঠানো হয়, হাইড্রোজেন অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত এবং নিয়ন্ত্রণ করে কতগুলো প্রভাবক। তাহলে রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে নিয়ন্ত্রণ করে কতগুলো প্রভাবক। এবার আমরা আসবো কতগুলো উদাহরণ। আলোর প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে। আলোর প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে। উদাহরণ হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিন প্রখর সূর্যালোকে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। আলোর প্রভাবে বিক্রিয়াটা করে, আলোর প্রভাবে বিক্রিয়া ঘটে। আমরা আবার বলতে পারি ছবি তোলার জন্য ডার্ক রুম অর্থাৎ অন্ধকার ঘরের দরকার হয় কেন? যদি যদি ফিল্মে আলো পড়ে তাহলে ফিল্ম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই অন্ধকার ঘরে যদি ছবি তোলা হয় তাহলে অন্ধকার ঘরে ফিল্ম থেকে ছবি তৈরি করা উচিত। আলোতে ছবি নষ্ট হয়ে যায়, অর্থাৎ ছবির ফিল্ম নষ্ট হয়ে যায়। সেই জন্য অন্ধকার ঘরে রাসায়নিক বিক্রিয়া করতে সাহায্য করে। এবার আমরা পড়ব জলের প্রভাবে। জলের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে। জলের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে 2 নম্বর। 1 নম্বর কলিচুন ক্যালসিয়াম অক্সাইড প্লাস জল উৎপন্ন হয় কলিচুন CaOH2। এটা হচ্ছে কলিচুন। কলিচুন উৎপন্ন হয়। তড়িৎ প্রবাহের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে। তড়িৎ প্রবাহে আমরা বলতে পারি অ্যাসিড মিশ্রিত জলে
জলের তড়িৎ প্রবাহ যদি পাঠায়, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ প্রবাহ পাঠালে জল বিয়োজিত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে বিয়োজিত হয়ে। তাহলে এটা তড়িৎ প্রবাহের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে। এবার আমরা আসবো অনুঘটক কাকে বলে। অনুঘটক কাকে বলে? অনুঘটক কাকে বলে? যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিতি থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় এবং বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে তাকে বলা হবে অনুঘটক। আবার বলছি, অনুঘটক কাকে বলে? যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় এবং বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে তাকে বলা হবে অনুঘটক। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সংকেত হচ্ছে MnO2। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2 এরা অনুঘটক হিসেবে কাজ করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আজ এই পর্যন্ত থাক।